ছাত্র জনতার বিপ্লবে বাংলাদেশের সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হয়েছে, জাতিসংঘে বললেন ডক্টর ইউনূস। রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা কামনা। সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলার আরও 2 আসামি যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায়ের স্বীকার। এবং উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে তিস্তায় পানি বৃদ্ধি, চাপ সামলাতে খুলে দেয়া হলো ব্যারাজের 44টি গেট। উত্তরাঞ্চলে বন্যার সংখ্যা। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবে রূপ দিতে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেয়া ভাষণে এই সমর্থন চান তিনি। ফিলিস্তিনের বর্তমান বাস্তবতা শুধু আরব বা মুসলমানদের জন্যই নয়, বরং সমগ্র মানবজাতির জন্য উদ্বেগের বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাহলুম জেমসকে সাথে নিয়ে নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা 11টায় নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ প্রদান করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৩৩ মিনিটের ভাষণে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের ছাত্র জনতা জুলাইয়ের অভ্যুত্থানে স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছে। তাদের স্বপ্ন একটি উদার গণতন্ত্র প্রতিষ্ঠা করা। শিক্ষার্থীদের সেই লক্ষ্য অর্জনে রাষ্ট্র সংস্কারে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ববাসীর উদ্বেগ ও নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না। ফিলিস্তিনের বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, বরং সমগ্র মানবজাতির জন্যই উদ্বেগের। ডক্টর ইউনূস আরো বলেন, ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সঙ্গে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। ডক্টর ইউনূস রোহিঙ্গা সংকটের টেকসই প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের পর্যাপ্ত সহায়তার আহ্বান জানান। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে অভিবাসীদের মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানান। একই সাথে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতাও কামনা করেন তিনি। ডক্টর ইউনূস ইউক্রেন রাশিয়া যুদ্ধকে মানবিক ও অর্থনৈতিক অপূরণীয় ক্ষতি উল্লেখ করে সংলাপে বসে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। শহরের অগণিত মানুষ ডক্টর ইউনূস ৩-০ থিওরিতে শূন্য কার্বন নিরসন, শূন্য দারিদ্র্য ও শূন্য বেকারত্ব অর্জনের লক্ষ্যে উদ্যোক্তা সৃষ্টিতে বিশ্ববাসীকে উদ্বুদ্ধ করেন। নোবেলজয়ী ইউনূস বাংলাদেশের জুলাইয়ের আন্দোলনকে মনসুন অভ্যুত্থান উল্লেখ করে বলেন, পরবর্তীতে বিশ্বের যে কোনো প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। বাংলাদেশের অভ্যন্তরীণ নানা ইস্যুর মধ্যে সবথেকে বড় রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন, পাশাপাশি বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। নোবেল লরেট ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে বাংলাদেশের হয়ে ভাষণ দেওয়ার সময় সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন শান্তি, যেখানে উঠে এসেছে ফিলিস্তিনের বিষয়। এছাড়া বাংলাদেশের বর্তমান সমস্যা সমাধানে বিশ্ব নেতাদের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি। ম্যানহাটনের জাতিসংঘ সদর দপ্তর থেকে বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত 17 বছরে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে এই কুখ্যাত সরকারের প্রধান শেখ হাসিনা হত্যা করেছিল। আমরা গ্রামগঞ্জ থেকে শহর পর্যন্ত প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার চাই। আমরা আজকে এখানে এসেছি ডক্টর ইউনূসকে স্বাগতম জানাতে। আমরা তারেক রহমানের পক্ষ থেকে ওনাকে স্বাগতম জানাতে আসছি এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা আগামী দিনে যত সম্ভব আমরা ওনার কাছে জোর দাবি জানাচ্ছি। আমরা খুব তাড়াতাড়ি নির্বাচন চাই।
আমরা চাই বাংলাদেশে 15টি বছর কোনো নির্বাচন হয় নাই, বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। আমরা চাচ্ছি অতি তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার জন্য উনি একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন। কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভোরে চকরিয়ার কাহারিয়া ঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। জানা গেছে গ্রেপ্তারকৃত নাসির ও তার সহযোগী এনাম সেনা কর্মকর্তা তানজিম সারোয়ারের মূল হত্যাকারী। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র 3 রাউন্ড গুলি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনেই হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করল আইনশৃঙ্খলা বাহিনী। উজানের পাহাড়ি ঢল আর কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে তিস্তা নদীর পানি প্রবাহ বেড়ে বিপদসীমার কাছাকাছি প্রভাবিত হয় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। সকাল 9টায় হাতীবান্ধা উপজেলার দোয়ানিতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় 52 মিটার, যা বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা সতর্কীকরণ কেন্দ্র ও চরবাসী জানান, ভারতের সিকিমে উৎপত্তি স্থল থেকে পানি প্রবাহিত হয়ে বাংলাদেশে তিস্তা নদীতে প্রবেশ করছে। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, উজানের ঢলে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। পানির চাপ সামলাতে 44টি গেট খুলে রাখা হয়েছে। টানা বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এভাবে পানি বাড়তে থাকলে বন্যার আশঙ্কা আছে। দর্শক, উত্তরাঞ্চলের নদীর পানি বৃদ্ধির আর খবর জানাতে এই মুহূর্তে রংপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশাহ ওসমানী। বাদশাহ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বাদশাহ, আমরা যেমনটি দেখছিলাম যে পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টির কারণে কিন্তু বিপদসীমার উপরে পানি প্রবাহিত হচ্ছে। সবকিছু মিলে কি তথ্য আছে আপনার কাছে, কি দেখতে পাচ্ছেন এখন আপনি? আসলে রাজ, আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনেই কিন্তু যে নদীর পানি কিন্তু হু হু করে বাড়ছে। আমরা লক্ষ্য করেছি যে তিস্তার কিন্তু সব কয়টি জলকপাট খুলে দেওয়া হয়েছে গতকালকে। আজকে আমরা খোঁজ নিয়ে দেখেছি, যদিও ডালিয়া পয়েন্টে 16 সেন্টিমিটার পানি বৃদ্ধির কথা বলা হয়েছে, কাউনিয়া পয়েন্টে কিন্তু এখনও প্রায় 26 সেন্টিমিটার নিচে রয়েছে। এখানে আমরা খোঁজ নিয়ে দেখেছি, পানি উন্নয়ন বোর্ড বারবার বলছেন যে বৃষ্টি যেভাবে এখানে গত কয়েকদিন ধরে যেভাবে বৃষ্টি হয়েছে, বিশেষ করে রংপুর, দিনাজপুর থেকে শুরু করে উত্তরাঞ্চলে, বিশেষ করে রংপুর বিভাগে, এখানে কিন্তু হু করে পানি বাড়ছে। আজকে যদি আমরা যেখানে দাঁড়িয়েছি, যদি এটা ঘাগড়ের পাড়ে দাঁড়িয়েছি, আপনি দেখতে পাচ্ছেন এই যে নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়েছে। এখানে অনেক যে ফসল ছিল, এখানে ধানও কিন্তু তলিয়ে গেছে, কৃষকরা ক্ষতিগ্রস্ত। কিন্তু আরও যে কৃষি জমিগুলো রয়েছে সেটা ডুবে গিয়ে কিন্তু এখানে আরও কিন্তু ক্ষতি তারা হবেন। এখানে পানি উঠতে বারবার বলা হচ্ছে যে আমরা তিস্তার অববাহিকায় আমরা ঘুরে দেখেছি, এখনও কিন্তু নিম্ন অঞ্চলগুলোতে পানি তেমন যদিও ওঠেনি, কিন্তু পানি ওঠার সম্ভাবনা অনেক বেশি। তারা বারবার বলছেন যে যেভাবে পানি ওঠা শুরু হয়েছে আরও যদি বৃদ্ধি পেতেই থাকে, সেক্ষেত্রে লালমনিরহাট থেকে শুরু করে গাইবান্ধা, এখানে নীলফামারী রয়েছে, রংপুরের গঙ্গাছড়া থেকে শুরু করে পীরগাছা, অনেক অঞ্চল কিন্তু প্লাবিত হবে। আমরা এলাকাগুলো ঘুরে দেখেছি এবং এলাকার লোকের সঙ্গে কথা বলে দেখেছি, যদি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো ব্যবস্থার কথা এখানে বলা হয়নি, কোনো মাইকিংয়ের কথা বলা হয়নি, জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি, কিন্তু নিজ উদ্যোগে এখানকার এলাকার লোকজন, কৃষক, তারা সচেতন রয়েছেন। তারা বারবার বলছেন যে আমরা এই পানি থেকে বাঁচতে এবং যেভাবে হু হু করে ভারত গেট ছেড়ে দিয়ে পানি বাড়ছে, সেক্ষেত্রে তারা কিন্তু সতর্ক রয়েছেন। আমরা সারাদিন মিলে যে তথ্যটি পেয়েছি এবং এখানে পানি উন্নয়ন বোর্ডে বারবার যেটা বলা হচ্ছে, তারা সতর্ক করছেন কিন্তু বিভিন্ন ধরনের মেসেজ দিয়ে, কিন্তু প্রকৃতপক্ষে এখানে কোনো লোকজন এসে এখানে সতর্ক করার বা কোনো পদক্ষেপ নেওয়ার কোনো কিন্তু তারা ব্যবস্থা করেননি। আমরা ডালিয়া পয়েন্টে খোঁজ নিয়ে দেখেছি, গতকাল থেকে তারা বলছেন যে পানি বাড়ছে, এ কথা যদিও বলছেন, কিন্তু পানি যে বেড়ে অনেক অঞ্চল যে প্লাবিত হচ্ছে, সেক্ষেত্রে তারা যদিও এখানে এলাকার লোকজনের বারবার যেটা কথা বলছি যে পরে মেসেজে বলছেন, কিন্তু সামনাসামনি কোনো পদক্ষেপ না নেওয়ার কারণেই নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়ে কিন্তু আমরা কৃষি অঞ্চলগুলোতে দেখেছি, বিশেষ করে ধান এই সময় রয়েছে এবং কিছু কিন্তু এখানে আরও রবি শস্য রয়েছে, সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত ইতিমধ্যে হয়ে গেছে। আপনারা জানেন যে আলু চাষের জন্য কিন্তু কিছু ধান করা হয়েছিল নদী পাড়ে, সে ধানগুলো কিন্তু পচে যাবে আর 2 দিন যদি এভাবে পানি জমে থাকে। সেক্ষেত্রে যদি এখানে
পানি উন্নয়নের পক্ষ থেকে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় বা এখানে যদি গেটগুলো বন্ধ করে দেওয়া হয় ভারতের পক্ষ থেকে, ভারত যদি পানিটা আটকেই দেয় তাহলে কিন্তু আমাদের এই ক্ষতি আর হবে না। ভারতের কারণেই, বিশেষ করে গজলডোবার সবকটি গেট খুলে দেওয়ার কারণেই এবং তিস্তার গেট খুলে দেওয়ার কারণেই কাউনিয়া পয়েন্ট এবং ডালিয়া পয়েন্টে হু হু করে পানি বাড়ছে। পাশাপাশি যে শাখা নদীগুলো রয়েছে, আমরা দেখতেই পাচ্ছেন যে শাখা নদীর পাশে দাঁড়িয়ে রয়েছি, সেখানে কিন্তু হু হু করে পানি বাড়ছে। এলাকার লোক জি বাদশা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে নদীর পানি বৃদ্ধির খবর নিয়ে যুক্ত হয়েছেন সহকর্মী বাদশা ওসমানী রংপুর থেকে। শরতের শুভ্রতা জানিয়ে দিচ্ছে দেবী দুর্গার আগমনী বার্তা। আর কদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। তাই দুর্গাপূজাকে ঘিরে এরই মধ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন কুড়িগ্রামের ফুলবাড়ির প্রতিমার কারিগররা। ফুলবাড়ির প্রতিনিধি জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। আসছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তাই তো প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কারিগররা। আগামী 9 অক্টোবর মহাষষ্ঠী পুজোর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা এবং 13 অক্টোবর বিজয়া দশমীর মধ্যে দিয়ে শেষ হবে এবারের দুর্গাপূজা। তাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে কারিগররা কাদা, মাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় গড়ে তুলছেন দেবী দুর্গার প্রতিমা। এই ব্যবসাটা আমার বাপদাদা আমল থেকে করিবে লাগছে, এবার আমি করছি। 3টে প্রতিমারা বায়না পাচ্ছে, অর্ডার পাচ্ছি। আমার বন্ধু শ্রী মনোরঞ্জন মহন্ত এবার 11টা প্রতিমার অর্ডার পেয়েছে। প্রতিমা তৈরির কাজে সহযোগিতা করার জন্য আমি এখানে এসেছি। কারিগররা বলছেন জিনিসপত্রের দাম বেশি হয় এলাকা ভেদে প্রতিটি প্রতিমার মূল্য ধরা হচ্ছে 18 থেকে 26 হাজার টাকা। এলাকাভিত্তিক কারণে 18 থেকে 26 হাজার প্রতিমা অর্ডার পেয়েছি, ভালো লাভবান হওয়া যাবে। আমি আমার ছোট ভাইকে আমার প্রতিমা বানানোর সহযোগিতা করার জন্য এসেছি। এখানে আমার ছোট ভাই প্রতিমা তৈরি করছে, তাই কাজে সাহায্য করতেছি। এদিকে দুর্গাপূজায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেক্ষেত্রে সকল ব্যবস্থা গ্রহণের কথা জানান এই কর্মকর্তারা। ইতিপূর্বে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেছেন। সে নির্দেশনামূলক আমরা কাজ যত সময় শুরু করে দিয়েছি। বিশৃঙ্খলা করতে পারবে না সে লক্ষ্যে আমরা যথেষ্ট সজাগ রয়েছি। বিগত দিনে যেভাবে আমাদের উপজেলায় এই শারদীয় দুর্গোৎসব সম্প্রীতির বন্ধন অটুট রেখেছে, এবারেও যাতে 2024 সালের পূজা তেমনিভাবে আমরা উদযাপন করতে পারি। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন এই মহা উৎসব নিয়ে চলছে ব্যাপক প্রস্তুতি। দুর্গাপূজাকে ঘিরে আনন্দ ছড়িয়ে পড়েছে গোটা দেশ জুড়ে। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। দর্শক, গাইবান্ধা থেকে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতির আরো খবর জানিয়েছেন সহকর্মী খালেদ হোসেন। পরে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উৎসবকে ঘিরে সারা দেশের ন্যায় গাইবান্ধা জেলাতেও হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। শারদীয় উৎসবকে ঘিরে ব্যস্ত সময় পার করছে প্রতিমা কারিগরিরা। এ জেলায় বেশিরভাগ প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, এখন রয়েছে রং করার অপেক্ষায়। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পূজা নির্বিঘ্নে উদযাপন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। পূজায় জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিমধ্যে জেলা প্রশাসনের আয়োজনে পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা উপজেলা নেতৃবৃন্দ শহর, জেলা পুলিশ, গাইবান্ধা সেনাবাহিনী, বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অংশগ্রহণে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে প্রতিটি পূজা মণ্ডপে কমিউনিটি পুলিশি, আনসার, পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। এছাড়া প্রশাসনের বিশেষ নজরদারিও থাকবে বলে জানানো হয়েছে। জেলা পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী এবছর জেলায় 7 উপজেলা ও 4টি পৌরসভায় 661 স্থানে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পঞ্জিকা অনুযায়ী আগামী 9 অক্টোবর ষষ্ঠমীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা এবং 13 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে দুর্গা উৎসবের আনুষ্ঠানিকতা। এই ছিল গাইবান্ধা থেকে দুর্গাপূজার সর্বশেষ। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বিআরটিসি দুর্নীতি এবং অনিয়ম বন্ধ করায় লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিণত হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান
তাজুল ইসলাম রাজধানীর মতিঝিল বিআরটিসির প্রধান কার্যালয়ে এশিয়ান টেলিভিশনের সাথে একান্ত আলাপে এই কথা জানান তিনি। এ সময় তিনি বলেন 2022-23 অর্থ বছরে বিআরটিসি লাভ করে 47 কোটি 71 লাখ টাকা, 2023-24 অর্থ বছরে লাভ করে 25 কোটি 4 লাখ টাকা এবং 2021 সালের আগে লোকসানে ছিল এই বিআরটিসি। কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতাও ছিল বকেয়া। তাজুল ইসলাম আরও জানান, চরম অস্থিরতার মধ্যে বকেয়া 12 কোটি টাকা বেতন পরিশোধ করেছে সংস্থাটি। বিগত 3 বছরে মেরামত করা গাড়ির সংখ্যা বৃদ্ধি পেলেও মেরামত খাতে প্রায় 26 কোটি টাকা ব্যয় সাশ্রয় হয়েছে। একই প্রতিষ্ঠান, তার মানে এই ঘটনাটা কি করছে আমি আর এর বেশি বলতে চাই না। আমরা গ্লাস আমরা বানাচ্ছি নিজের সাইজ করে, এতে আমাদের খরচ অর্ধেক হয়ে যাচ্ছে। অর্থাৎ যেখানে 100 টাকা লাগতো সেখানে আমার 50-60 টাকা করে হয়ে যাচ্ছে। তো আমার একটা স্লোগান ছিল আসলে যোগদান করার পরের থেকে, যে আয় বৃদ্ধি, ব্যয় সংকোচন, সেবার মান উন্নয়ন, এই 3টা মোটো নিয়ে আমি কাজ। কিছু দুষ্কৃতকারী আছে যে খুবই অল্প সংখ্যক লোকজন, তারা চেষ্টা করে যে এই চেয়ারম্যান এবং যে বিআরটিসিকে নিয়ে মিথ্যা তথ্য বিভ্রাট ছড়ানোর জন্য। এই ব্যাপারে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর খুলশী থানা ছাত্রদলের নেতাকর্মীরা। চট্টগ্রাম নগরীর দামপাড়া নার্সারি এলাকায় খুলশী থানার ছাত্রদলের সদস্য সচিব নুরুল আলম সোহাগের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ওমর গনি MES কলেজ ছাত্রদলের আহ্বায়ক তারেক আজিজ, পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম শিপন, খুলশী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম সহ আরও অনেকেই। চট্টগ্রাম ফলমন্ডি এলাকায় সংবাদ সম্মেলন করে নিজের জীবনের নিরাপত্তা চেয়েছেন রাজশাহীর ক্যারেট ব্যবসায়ী মোহাম্মদ নাসির উদ্দিন। চট্টগ্রাম ফলমন্ডি এলাকার ক্যারেট ব্যবসায়ী আব্দুস সালাম প্রকাশকে ক্যারেটের জন্য টাকা দিয়েছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। টাকা দেওয়ার পর আব্দুস সালাম তাকে ক্যারেট না দিয়ে তার সাথে প্রতারণা করেন। এই বিষয়ে তিনি চট্টগ্রামের ফলমন্ডি ব্যবসায়ী সমিতিতে অভিযোগ দেন এবং নিজের জীবনের নিরাপত্তা চেয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন প্রতারক আব্দুস সালামের বিরুদ্ধে। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে নটরাজ নৃত্যাঙ্গন একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ শাস্ত্রীয় নৃত্যানুষ্ঠান মঞ্জুরি ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নটরাজ নৃত্যাঙ্গন একাডেমির অধ্যক্ষ সঞ্চিতা দত্ত বেবির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোসলে উদ্দিন শিকদার। অনুষ্ঠানে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা চট্টগ্রামের সভাপতি শারমিন হোসেন, এশিয়ান ইউনিভার্সিটি চট্টগ্রামের অ্যাডমিনিস্ট্রেটর রেহানা আলম, শিল্পকলা একাডেমি চট্টগ্রামের সহসভাপতি আলোক মাহমুদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। ছাত্র জনতার বিপ্লবে বাংলাদেশের সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন হয়েছে। জাতিসংঘে বললেন ডক্টর ইউনূস, রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা কামনা। সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলার আরও 2 আসামি যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার। এবং উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে তিস্তায় পানি বৃদ্ধি, চাপ সামলাতে খুলে দেয়া হলো ব্যারাজের 44টি গেট, উত্তরাঞ্চলে বন্যার সংখ্যা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 3:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।